৬ দশক আগে ১৯৫৯ সালের এক রাতে তিব্বতের তরুণ ধর্মীয় নেতা দালাই লামা নিজের প্রাসাদ ছেড়ে সেনার পোশাকে গোপনে পালিয়ে যান। তখন তার বয়স মাত্র ২৩। লক্ষ্য ছিল বেঁচে থাকা এবং তিব্বতের স্বাধীনতার আন্দোলনকে বহন করে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো। ১৯৫০ সালে চীনা সেনাবাহিনী তিব্বত দখল করে নেয়। এরপর থেকেই তিব্বতের জনগণ ও চীন বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ১৯৫১ সালে দুই পক্ষের মধ্যে একটি ১৭ দফার চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে তিব্বতের স্বায়ত্তশাসনের স্বীকৃতি দেয় চীন। তবে সময়ের সঙ্গে চীন এই চুক্তি লঙ্ঘন করতে শুরু করে। এর ফলে অবিশ্বাস ও ক্ষোভ বাড়তে থাকে তিব্বতের অভ্যন্তরে। ১৯৫৯ সালের মার্চে চীনের সেনাবাহিনীর এক জেনারেল দালাই লামাকে একটি নৃত্যানুষ্ঠানে আমন্ত্রণ জানান। শর্ত ছিল তিনি যেন কোনো দেহরক্ষী ছাড়াই সেখানে আসেন। এই আমন্ত্রণে শঙ্কিত হয়ে ওঠে তিব্বতের সরকার। তারা আশঙ্কা করে দালাই লামাকে হয়তো কিডন্যাপ বা হত্যা করা হবে। ফলে দালাই লামার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ মার্চ লাখো সাধারণ মানুষ তার প্রাসাদের সামনে মানব প্রাচীর গড়ে তোলে। চীন তিব্বতের উত্তেজনা চরমে পৌঁছে গেলে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। দালাই লামার প্রাসাদে গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এই অবস্থায় নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শে দালাই লামা গোপনে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। ১৭ মার্চ রাতে তিনি তিব্বতের মন্ত্রিসভার সদস্য পরিবার ও কিছু বিশ্বস্ত দেহরক্ষীকে নিয়ে পাহাড়ি পথ ধরে রওনা হন। চীনা সেনাদের চোখ ফাঁকি দিতে তারা তিব্বতের সেনাদের পোশাক পরেছিলেন। চরম প্রতিকূলতা, ঠান্ডা ও পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে ১৩ দিনের যাত্রা শেষে ৩১ মার্চ তারা ভারতের অরুণাচল প্রদেশে পৌঁছান। ভারতের সীমান্তরক্ষী বাহিনী আসাম রাইফেলস তখন তাদের গ্রহণ করে। ভারতে দালাই লামাকে আশ্রয় দেওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজনৈতিক চাপে পড়েন। চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা ছিল প্রবল। তবে ৩ এপ্রিল তিনি ঘোষণা দেন মানবিক কারণে দালাই লামাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এরপর থেকেই দালাই লামা ভারতে অবস্থান করছেন এবং এখানেই তিব্বতের প্রহরী সরকার গঠন করেন। তিনি এখনও তিব্বতের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের পক্ষে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছেন। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।